শুরু করতে পারবো ওগুলো ঠিক আছে স্যার দেখে না panel দিয়ে তাহলে বলবো রাফি প্রশ্ন করো শেষ Udah gue tuh kalau gue tuh kok bisa নম্বর ये बड़े ना terus lu सीरियस ini kan দেখা যাবে না স্যার অন্য কোনো জন্য মোবাইল দেখা যাবে না কোনো বিষয় না এটাই মোবাইল দেখা যাবে না মোবাইল দেখা যাবে তোরা শেষ ya স্টোরি itu kan dia bisa শুরু করতে পারবো রাফি মোবাইল পকড়ানো কি হবে বাড়িতে দেখতে চাও না একজন দেখতে এটা চালু দেই জানি তো দুজন ওয়াচিং তুমি তো ওয়াচিং নেই দেখা তো বলছিলেন কথা না বলার জন্য তাহলে শোনো লাস্টটা উঠাই তাহলে তার তাহলে এই এটা হচ্ছে হিসাব বিজ্ঞান সেকেন্ড পেপার নাকি ওখানে যাবে এখানে বুঝতে তোমার কোনো সমস্যা হচ্ছে বুঝে যাবে আচ্ছা তাহলে আমাদের আজকে হচ্ছে হিসাব বিজ্ঞান সেকেন্ড পেপার আমাদের আলোচনা হচ্ছে যে ওই তোমার এটা হচ্ছে সেকেন্ড পেপার অষ্টম অধ্যায় সেকেন্ড পেপারের অষ্টম অধ্যায় হিসাব বিজ্ঞান সেকেন্ড পেপার অষ্টম অধ্যায় বোর্ডটা হচ্ছে কত সিলেট বোর্ড 2019 তাহলে আমাদের অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে কি মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি অধ্যায়ের নাম হচ্ছে যে লাইফ অধ্যায়ের নাম না মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি
তুমি দেখতেছ 3 দিনে গেছে না তাহলে আমাদের দেখে একটু আর একটা না আমার চার্জার যাবে চার্জ তো না না এই এগুলো চার্জার আছে তো এখানে আছে আইফোন চার্জার আছে ও দেখি কারটা আচ্ছা তাহলে বুঝানো ওখানে হবে কি বল স্যার তাহলে বুঝে নাও। এই বুঝানো হলে ওদিকে থাকে তার টাকা দেখো আমার লাইভে এসে মেসেজ করার মতো হয় এদিকে দেখো তাহলে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি মজুদ পণ্যের যেটা হিসাব রক্ষণ পদ্ধতি আছে ওটা হচ্ছে যে এই পদ্ধতি এটা থেকে 3 রকমের অঙ্ক আসে হচ্ছে ফাইফু লাইফু বারযুক্ত বা এভারেজ এটাকে কেউ ফাইফু বলে কেউ ফিফু বলে আমার ওটা বিষয় না আমাদের যে অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এখানে মূলত অঙ্ক করতে হয় পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে 3টা পদ্ধতি ফাইফু বলে ফিফু বলে আমি ওটাতে যাব না ফাইফু লাইফু বারযুক্ত বা এভারেজ বারযুক্ত গড় পদ্ধতি এই 3টা পদ্ধতিতে কি আসে পরীক্ষায় প্রশ্ন আসে তো আজকে আমাদের আলোচনা হবে এই তিনটা বিষয় নিয়ে এই 3টা নিয়ম থেকে 3টা পদ্ধতি থেকে বা মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতিতে কয়টা পদ্ধতি অঙ্ক আসে 3টা পদ্ধতি এটা ফাইফু পদ্ধতি লাইফু পদ্ধতি আর এটা হচ্ছে কি বারযুক্ত গড় পদ্ধতি তাহলে ফাইফু মানে হচ্ছে যে ফাইফু এটা পুনরূপ হচ্ছে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট ফাইফুর পুনরূপ কি বলছি ফার্স্ট ইন ফার্স্ট আউট আর লাইফু হচ্ছে কি লাস্ট ইন ফার্স্ট আউট আর এটা হচ্ছে বারযুক্ত ফার্স্ট ইন ফার্স্ট আউট ওটা যদি বইয়ের ভাষায় বলি মানে আগে আসলে আগে যায় পদ্ধতি লাস্ট ইন ফার্স্ট আউট শেষে আসলে আগে যায় পদ্ধতি তো আমি ও বইয়ের পদ্ধতি ওই অনুযায়ী যাব না এই অঙ্কটা বোঝার জন্য আমি আমার নিজের মতো করে নিজের ভাষায় কি বোঝাবো তাহলে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতিতে প্রথমে বুঝতে হবে আমার অঙ্কগুলো কি রকম আসে তাহলে এই যে 3টা পদ্ধতি আছে ফাইফু লাইফু বারযুক্ত গড় আমার খ অথবা গ এই অংশে ক অথবা গ অংশে এই 3টা থেকে 2টা পদ্ধতি আসে খ অথবা গ অংশে 3টা থেকে কয়টা পদ্ধতি আসে 2টা পদ্ধতি আসে তাহলে এখন আমরা আসবো যে কি ফাইফু মানে কি আমি বইয়ের ভাষায় ওখানে বইয়ে লেখা আছে ফাইফু মানে হচ্ছে যে আগে আসলে আগে যায় পদ্ধতি আমি এটা বলবো না আগে কি আসবে আগে কি যাবে সেটা না ফাইফু পদ্ধতিতে আমি পণ্য যেটা কিনবো কি বলছি আমি একটা পণ্য কিনছি ওই পণ্য বিক্রি করার সময় আমি আগে যে পণ্যটা কিনছি সেটা আগে বিক্রি করব ওইটা হচ্ছে ফাইফু পদ্ধতি কি বলছি ফাইফু পদ্ধতি হচ্ছে পণ্য বিক্রি করার সময় অর্থাৎ এখানে আমি ফাইফু বলি তাহলে দেখো ফাইফু পদ্ধতি লাইফু পদ্ধতি বারযুক্ত গড় এই ফাইফু লাইফু এগুলাতে ঝামেলা যেটা হয় যেখানে গিয়ে আমার একটু সচেতনতা অবলম্বন করতে হবে যেখানে গিয়ে আমি সমস্যার সম্মুখীন হতে পারি ওইটা হচ্ছে কি করার সময় বিক্রি করার সময় আমি ফাইফু পদ্ধতি লাইফু পদ্ধতি এই দুটো পদ্ধতিতে আমি এখন ম্যাথে যাই নাই জাস্ট বেসিক আলোচনা ফাইফু পদ্ধতি লাইফু পদ্ধতি এই দুটো পদ্ধতিতে পণ্য ক্রয় করার সময় কোনো ঝামেলা নেই বাট এই ফাইফু লাইফু পদ্ধতিতে ঝামেলা যেটা হয় যেখানে ভুল হওয়ার সম্ভাবনা যেখানে আমাদের একটু সচেতন থাকতে হবে ওটা হচ্ছে কি করার সময় পণ্য বিক্রয় করার সময় বুঝতে পারছি মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি অষ্টম অধ্যায় 3টা নিয়ম থেকে খ অথবা গ অংশে যে কোনো 2টা নিয়ম আসে নিয়মগুলো হচ্ছে আমার ফাইফু পদ্ধতি লাইফু পদ্ধতি বারযুক্ত গড় তাহলে এই প্রথম যে 2টা ফাইফু এবং লাইফু পদ্ধতিতে ঝামেলা যেটা হয় যেখানে আমার একটু সচেতন থাকতে হবে ওটা হচ্ছে কি করার সময় পণ্য বিক্রয় করার সময় ফাইফু লাইফু পদ্ধতিতে পণ্য বিক্রয় করার সময় ঝামেলা হয় এবার আসি ঝামেলাটা কি আমার কি মনে রাখতে হবে আমি একটা পণ্য বিক্রয় করছি পণ্য কিনছি পণ্য বিক্রি করার সময় আমি যদি ফাইফু পদ্ধতিতে পণ্য বিক্রয় করি যেমন আমি এখানে যে অঙ্কটা এখন করব ওইটা হচ্ছে কোন পদ্ধতি ফাইফু পদ্ধতি তাহলে ফাইফু পদ্ধতিতে আমি পণ্য বিক্রি করার সময় যে পণ্যটা আমি আগে কিনছিলাম ওইটা আগে বিক্রি করব পণ্য যেটা আগে কিনছি ওইটা আগে বিক্রি করছি ওটা মানে কি পদ্ধতি ফাইফু পদ্ধতি ওটা আমি আরেকটু যদি উদাহরণের মাধ্যমে যদি বোঝাই যেমন যারা মাছের ব্যবসা করে
বা যারা সবজির ব্যবসা করে ওরা কি করে যে সবজি বা মাছ যেগুলো আগে কিনে আনছিল, আগে যেগুলো কিনে আনছে তাদের মধ্যে সবসময় টেনশন থাকে যে ওই যেগুলো আগে কিনছি ওগুলো আগে সেল করে দেবো। তাহলে এরা যেটা পদ্ধতি ইউজ করে, যে পদ্ধতিটা ফলো করে, ওটা হচ্ছে কি পদ্ধতি? ফাইভ পদ্ধতি। যেমন আমি যদি রুটি, এখন শীতকাল, যদি আমি রুটির জন্য যাই বা পরোটার জন্য যাই, আমি যদি বলি আমাকে 10টা 5টা রুটি দেন, তো উনি কি করবে? রুটি যেগুলো আগে উনি বানাইছিল ওগুলো আগে বিক্রি করে দেবে, বলতে পরে যেগুলো বানাবে, পরে যে ওগুলোর জন্য তো অনেক কাস্টমার আছে, সেজন্য আগে যে পণ্যগুলো কিনবে বা আগে যে পণ্যগুলো তৈরি করবে, আগে যে মাছগুলো কিনছে, আগে যে সবজিগুলো আনা আছে ওগুলো আগে বিক্রি করে দেবে, টাটকা যেগুলো আছে এগুলো লাস্টে কি বিক্রি করবে। কারণ হচ্ছে এগুলো তো যখন আমার এখানে এই বিষয়টা নয়, আমি জাস্ট এই ঘটনাটা এখানে বলার একটা উদ্দেশ্য, ওটা হচ্ছে ফাইভ পদ্ধতি মানে যেটা আমি আগে কিনছি পণ্য সেটা আগে কি করব? বিক্রি করব। রুটির ক্ষেত্রে আমি রুটি যেটা আগে বানাইছি, আমি রুটি বানাচ্ছি ওখানে যেগুলো আমি আগে বানাইছি সেই রুটিগুলো আমি আগে বিক্রি করব, বা সবজি বিক্রি করতেছি, সবজি যেগুলো আগে কিনছি ওগুলো আগে বিক্রি করতেছি। তাহলে এটা কি পদ্ধতি? ফাইভ। তাহলে ফাইভ যদি বুঝি, লাইফ হচ্ছে বিপরীত। লাইফতে কি রকম? আমি পণ্য যেটা শেষে কিনছি, পণ্য যেটা কি করছি ওটা আগে বিক্রি করতেছি, ওটা হচ্ছে কি পদ্ধতি? লাইফ পদ্ধতি। ফাইভ হতে আগে কিনবো আগে বিক্রি করব, লাইফ শেষে কিনছি আগে বিক্রি করব। ক্লিয়ার এতটুকু? তাহলে এবারে এদিকে অ্যাটেনশন দিন। এটা হচ্ছে যে আমার 2018 সালের এটা কিবোর্ড, 2018 সিলেট বোর্ড। তাহলে এখানে কি করছে? 2018 সালের 1 জুলাই, 2018 সালের 1 জুলাই মাসে মজুদ বিভাগের তথ্য, এটা এই ব্যবসাটা যার, এটা হচ্ছে নাহার ট্রেডার্স। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, নাহার ট্রেডার্সে 2018 সালের জুলাই মাসে মজুদ বিভাগের তথ্যগুলো দেওয়া আছে। তাহলে এখানে দেখো জুলাই কি বলতেছে? প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ কত একক? 1700 একক, এবং একক প্রতি দর কত টাকা? 12 টাকা। তাহলে নাহার ট্রেডার্সে জুলাই মাসের প্রারম্ভিক মজুদ ছিল যে 17,1700 একক প্রতি দর ছিল কত টাকা? 12 টাকা। এখন এখানে আসি, যে জিনিসটা আমার মনে রাখতে হবে, আমি যদি পণ্য ক্রয় করি, পণ্য কি করি? ক্রয় করে বসবে, আর পণ্য বিক্রি করলে বিক্রি করে বসবে। এই গণ এটার নাম, এটার নাম ক্রয়ও আছে। এটা প্রশ্নে যেটা থাকে, ক্রয় থাকলে ক্রয় দিব, প্রাপ্তি থাকলে প্রাপ্তি লিখবো। আমার এটার নাম ক্রয় হবে না প্রাপ্তি হবে না আগমন হবে, ওটা নির্ভর করবে যে আমার প্রশ্নের উপরে। আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে এখানে ক্রয় লেখা আছে, এখানে ক্রয় লেখা আছে, আবার এখানে ইস্যু লেখা আছে। ক্রয় লেখা আছে সেজন্য এটার নাম আমি ক্রয় লিখছি, ইস্যু লেখা আছে সেজন্য এটার নাম আমি কি লিখছি? ইস্যু লিখছি। ইস্যু মানে হচ্ছে বিক্রয়, ইস্যু মানে কি? বিক্রয়। তাহলে এইবার এটার নাম ইস্যু থাকতে পারে, এটার নাম বিক্রয় হতে পারে, এটার নাম বিক্রিত পণ্যের ব্যয় হতে পারে, এটার নাম প্রদান হতে পারে। ঠিক আছে? তাহলে আমি যেটা বুঝতে চাইছিলাম, আমি যদি পণ্য ক্রয় করি ওটা কার ঘরে বসবে? ক্রয়ের ঘরে। পণ্য বিক্রয় করলে কার ঘরে বসবে? বিক্রয় ঘরে বসবে। তারপর ক্রয় করলে, আচ্ছা আমি পণ্য ক্রয় করলে আবার বিক্রয় করলে এগুলো যোগ দিয়ে যা হয় ওটা বসবে কোথায়? উদ্ধৃতি। হ্যাঁ, ক্রয় করলে ক্রয়ের ঘরে, বিক্রয় করলে কোথায়? বিক্রয় ঘরে। উদ্ধৃত এটা আমি অগ্রসর করলে এটা একটু বুঝাবো। আগে আমি দেখি এখানে কি বলতেছে। 2018 জুলাই 1, 2018 জুলাই। তাহলে 2018 সালের জুলাইয়ের 1 কি বলতেছে? প্রারম্ভিক মজুদ কত একক? 1700 একক। তাহলে বিবরণ লিখবো যে কি? প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ কত একক? 1700 একক। তাহলে দেখো আমি বলছি ক্রয় করলে ক্রয়ের ঘরে বসবে, এটা কি বলছে? প্রারম্ভিক কি বলছে? মজুদ। তাহলে এটা ক্রয়ের ঘরে বসবে না, এটা কি ক্রয়ের ঘরে বসবে না, বিক্রয়ের ঘরে বসবে না। প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক উদ্ধৃত, প্রারম্ভিক যে প্রারম্ভিক ব্যালেন্স বলে ওটা সরাসরি ওটা ব্যালেন্সের করে চলে যাবে, উদ্ধৃত করে চলে যাবে। তাহলে প্রারম্ভিক মজুদ কত একক? 1700 একক। কত টাকা করে? 12 টাকা করে। তাহলে একজনে ক্যালকুলেশন করে কত আসে দেখো, আমি ক্যালকুলেশন করব। প্রারম্ভিক মজুদ 1700 একক, কত টাকা আসে দেখো।
20,400 স্যার এটা কই যাচ্ছে 20,000 কত 400 20,400 লিখতে হবে না এখন আগে তাহলে এটুকু বুঝছো কিনা বলো প্রারম্ভিক মজুর 1700 একক 12 টাকা করে এত তাহলে লেখার পরে আমি এটা এভাবে টেনে দেবো এরপরে দেখো এরপরে ক্রয় 850 একক ক্রয় কত তুমি কাছে এসে জুম দিয়ে ক্রয় কত একক 800 ক্রয় হচ্ছে 850 একক তাহলে আমি এটা জুলাই কত তারিখ 4 তারিখ ক্রয় করতেছি এখানে লিখবে কি ক্রয় ক্রয় কত তারিখ বলছে 850 তাহলে ক্রয় করে লিখবো যে 850 কয় টাকা করে ক্রয় 850 কত টাকা করে 10 টাকা করে 10 টাকা করে তাহলে কত আছে দেখো 850 10 টাকা করে কত টাকা সময় 8,500 তাহলে এদিকে একটু মনোযোগ দিতে হবে আমি ক্রয় করছি 850 টাকা 850 টাকা ক্রয় করছি দর হচ্ছে কয় টাকা 10 টাকা গুণ করে আমি এই টাকাটা পাইছি তাই এখন বিক্রয় করে নাই বিক্রয় করে বসবে না এখন এখানে এসে উদ্ধৃত করে এসে প্রথমে যে টাকাটা ছিল প্রথমে আমার যে ব্যালেন্সটা ছিল ওটা আমি নামাবো 1700 টাকা 12 টাকা করে 20,400 এরপরে দেখো এরপরে আমি এখন ক্রয় করছি 850 একক 850 একক কয় টাকা করে 10 টাকা করে 8,000 তোমরা কথা বলতে হবে না 100 বার কথা বলতে হবে কেন তুমি এদিকে তাকাও সামনের মধ্যে দিকে তাকিয়ে আছো কেন তাহলে 1700 একক 12 টাকা করে আমার যে টাকা আগে যেটা ছিল অঙ্ক এগুলো ফারতে জানি অঙ্কগুলো পারতে হবে না অঙ্কটা টেকনিক কিভাবে করা হয় এই পজিশনে এসে লাইভে এসে নিজের থেকে কি করতে হবে অঙ্কগুলো করাইতে হবে শুধু পড়ে পড়ে চলে গেলা ওইটা হবে না আমি তো সব পারি এই জন্য এদিকে আবার টেনশন নাই এগুলা একজনকে করাচ্ছি না সবাইকে করাচ্ছি এগুলো জিনিসগুলো জানতে হবে আর বুঝাইতে হবে নিজের ছোট ভাই বোন জিজ্ঞেস করবে ভাই এটা একটু কোনো রকম উত্তর মেরে দিলে হবে না এটা কেন হয়েছে ওটা উত্তর কি বুঝাতে কষ্ট হবে কিন্তু পাগলের মতো হাসে আর এদিকে দিকে তাকাই তাহলে দেখো আমার আমি মানে আমি অঙ্ক বোঝার জন্য আর কি অন্য কেউ কি বলা যায় না আমি এই উদ্ধৃত এটা তো আমি ইউজ করতে গুদাম হিসাবে উদ্ধৃত গুদাম গুদাম বলতে মনে করো তোমার একটা চালের দোকান আছে মনে করো তোমার চকবাজারে একটা চালের দোকান আছে ওই দোকানে তুমি ছোট একটা রুম নিয়ে ওখানে বসছো ওখানে 8-10 চালের বস্তা আছে যে দোকানে চালের দোকানে গেলে ওই যে ছোট একটা টেবিলে বিভিন্ন ধরনের চাল থাকে না ওখানে মনে করো 10 আইটেমের চাল আছে তো 10 আইটেমের চালের তোমার 10টা কি আছে বস্তা আছে একটা কাস্টমার আসছে ওটা আমাকে চালটা দেখান তখন তুমি ওনাকে চালটা দেখাইছো দেখানোর পরে এখান থেকে চুজ করছে যে টেবিল যেটা আছে ওখান থেকে চুজ করছে বলছে এটা একটু দেখান ওটা ওখানে বস্তা দিয়ে দেখাইছো তাহলে ঠিক আছে এটা বলছে আমাকে এটা দেন তো এটা তো এখানে যে স্যাম্পল তোমার যে 10 ইয়ার কোয়ালিটির চাল আছে ওই চালের 10টা বস্তা এখানে আছে এখন উনি চালের বস্তা একটা আমাকে এটা দিতে বলে তুমি এখান থেকে না দিয়ে বলেছে একটু ওনার সাথে কোথায় যান গুদামে যান তো গুদাম জিনিসটা গুদামে মনে করো গুদামে তোমার চাল আছে 100 বস্তা এই কথাটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ এটা একটু বুঝে নিলাম গুদামে চাল আছে কত বস্তা 100 বস্তা আগে থেকে 100 বস্তা গুদামে কি ছিল চাল ছিল 100 বস্তা যখন চাল ছিল তুমি আবার 300 চাল ক্রয় করছো যে চাল ক্রয় করছো 20 বস্তা 100 বস্তা চাল আগে থেকে ছিল চাল ক্রয় করছো কয় বস্তা এখন চাল কয় বস্তা হয়েছে 120 এটা 120 কেন হয়েছে আমি ক্রয় করছি মানে কি করছি যোগ করছি ক্রয় করার কারণে আমার গুদামের পণ্য বাড়ছে 120 বস্তা হয়েছে ওখান থেকে তুমি আবার 30 বস্তা চাল বিক্রি করছো ওখান থেকে চাল বিক্রি করছো কয় বস্তা 20 বস্তা তাহলে এখন তোমার গুদামের চাল কয় বস্তা আছে 90 বস্তা অর্থাৎ আমি এই উদ্ধৃতটা এটা বুঝতে চাচ্ছি যে উদ্ধৃত মানে এই ঘরে এই উদ্ধৃত এই ঘরে এসে যোগ বিয়োগের কাজ হবে
কিসের কাজ হবে? যোগ বিয়োগের কাজ। ওই উদ্বৃত্তের ঘরে এসে যোগ বিয়োগের কাজ হবে। আমার আগে থেকে যে যে চালের বস্তাটা ছিল, যে 100 বস্তা আছে, ওইটা হচ্ছে আমার প্রারম্ভিক উদ্বৃত্ত। আমি পণ্য কিনতেছি, তাহলে ওই উদ্বৃত্তের সাথে কি হবে? যোগ হবে, পরিমাণ বাড়বে। পণ্য বিক্রি করলে বাদ যাবে। হ্যাঁ, ক্রয় করলে যোগ হবে, বিক্রয় করলে কি যাবে? বাদ যাবে। তাহলে এবারে দিকে দেখেন, ওই থেকে কথা হবে না। এটা কি? এটা কথা যদি না হইতে মানুষেরা কথা না বলতে বলতে কথা বলে কেন? মোবাইল চার্জ করে দিয়েছে, কি চার্জ দিয়ে খুলে দিয়েছে মোবাইলটা। খুলে ফেলাই দাও না। এবার দেখো, চার বস্তা ছিল, কয় বস্তা? 100 বস্তা। আমি যখন ক্রয় করছি, অঙ্ক বুঝে একটা করলে 1000 অঙ্ক করানো যায়। হ্যাঁ, এই যে খুলে মাত্র এটা করো ওটা করো চলে যাও বললে, এগুলো তো তোমাদের জন্য কি, এগুলা বেশি ভালো। কিন্তু একটু সময় দিয়ে বুঝাই করলে এটার কোনো ভ্যালু নাই, কমার্শিয়াল হয়ে যেতে হবে নেক্সট টাইম। চালের বস্তা ছিল যে 100 বস্তা, আমি ক্রয় করছি কয় বস্তা? 20 বস্তা। 100 বস্তা চাল ছিল, 20 বস্তা ক্রয় করছি, হয়ে গেছে কয় বস্তা? 120 বস্তা। আমি যখন যদি আবার ওখান থেকে 20 বস্তা চাল বিক্রি করি, কমে যাবে, 90 বস্তা হয়ে গেছে। অর্থাৎ আমি এই উদ্বৃত্তর যে এখানে আমি বুঝাইছি, ক্রয় করলে ক্রয় করে বসবে, বিক্রি করলে বিক্রি করে বসবে। এখন এখানে উদ্বৃত্ত আছে, মেন ঝামেলা যেটা হবে, সমস্ত ঝামেলা এখানে হবে যে উদ্বৃত্ত মানে কি, মনে রাখতে হবে যে এই করে এসে, উদ্বৃত্ত করে এসে আমার কাজ করবে কিসের? যোগ বিয়োগের। ক্রয় করলে পূর্বের যেটা অ্যামাউন্ট ছিল ওটার সাথে যোগ হবে, বিক্রয় করলে কি যাবে? বাদ যাবে, কমে যাবে। এই দুটোকে মনে রাখতে হবে। তাহলে 1700 একক ছিল আগে, 12 টাকার পরে 20,400। আমি এরপরে 4 তারিখ আমরা বলতে পণ্য ক্রয় 850 একক, 1 একক কত টাকা করে? 10 টাকা করে। তাহলে আমি আগে যেটা উদ্বৃত্ত ছিল ওই টাকাটা লিখছি, এরপরে স্টেপে সেম টাকাটা আমি কি এখানে নামাইছি। পণ্য ক্রয় বলছে 850 একক, 10 টাকা করে 8500। এই এখানে আসার পরে আমি যেটা ক্রয় করছি ওই টাকাটা আবার এখানে লিখবো। 800 কত একক? 850 একক কয় টাকা করে? 10 টাকা করে। কত আসে? 8000। এটা লিখার পর আমি বন্ধ করে দিব। এই দুটো বুঝতে কিনা বলো, বুঝা গেছে? এরপরে দেখো 10 তারিখ, 10 তারিখ তাহলে রাফি বলো, ইস্যু মানে কি? বিক্রয়। ইস্যু পণ্য, ইস্যু এটা হচ্ছে কি? বিক্রয়। তাহলে আমি বলছিলাম আমরা করতেছি কোন পদ্ধতি? 5 পদ্ধতিতে পণ্য বিক্রয় করার সময় আমি যে পণ্যটা আগে কিনছি সেটা আগে বিক্রি করব। কি বলছি? 5 পদ্ধতিতে পণ্য বিক্রয় করার সময় যেটা আগে কিনছি সেটা আগে কি করব? বিক্রি করব। তাহলে পণ্য বিক্রয় করার সময় আমার পণ্যটা, আমার মালটা আমি কোথা থেকে দিব? গুদাম থেকে। এই যে আমার গুদামের চাল ছিল যে 100 বস্তা, আমি যখন 20 বস্তা কিনছি যোগ করছিলাম, আবার যখন 30 বস্তা কিনছি বিক্রি করছি, তাহলে আমি পণ্য বিক্রি করতেছি, পণ্যটা দিব কোথা থেকে? গুদাম থেকে। আমার এখানে ক্রয়, ইস্যু আর একটা নাম কি আছে? উদ্ধৃত। উদ্ধৃত মানে আমি অঙ্ক মনে রাখার জন্য বুঝতে সহজ মতো ওটার নাম আমি কি দিছি? গুদাম। অর্থাৎ এই গুদামে ক্রয় করলে এখানে প্লাস হবে, বিক্রি করলে মাইনাস হবে। অর্থাৎ ক্রয় করলে এখানে বাড়বে, বিক্রি করলে কমবে। আমার এখানে বিক্রয় করছে কত একক? বিক্রয় 900 কত একক? 950 একক। 900 পণ্যকে বিক্রি করছে। তাহলে আমি গুদামে কয়টা পণ্য আছে সেটা দেখো। আমার গুদামে দুইটা দরের, দুইটা ভিন্ন দরের পণ্য আছে। ওখান থেকে আমি বিক্রয় করার সময় কোনটাকে বিক্রি করব? যেটা আগে কিনছিলাম। তাহলে কয় তারিখ বিক্রি করতেছি? 10 তারিখ। ইস্যু, ইস্যু মানে বিক্রয়। তাহলে আমি আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমি ক্রয় করার সময় এখানে ক্রয় বলে যে অ্যামাউন্টটা প্রশ্নে থাকে সেটা আমি এখানে লিখে ফেলি। কখন? ক্রয় করার সময়। কিন্তু ইস্যু করার সময় অর্থাৎ বিক্রি করার সময় প্রশ্নে যেটা বিক্রয়ের পরিমাণ বলবে সেটা আমি এখানে বিক্রি করে লিখতে পারবো না। কেন পারবো না? আমার গুদামে কত আছে দেখতে হবে। এখানে মনে করো ইস্যু বলছে যে 900 কত একক? 50। আমার এখানে মনে করো ইস্যু আছে 700। এটা একটু বুঝে নাও, কাফি আরিয়ান একটু বুঝে নাও। আমি কি বলছি?
ক্রয় করার সময় আমি ক্রয় হিসাব বলে প্রশ্ন যা আছে যে যে অ্যামাউন্ট থাকে ওই পরিমাণ ওই এককটা আমি ক্রয়ের করে বসা দিতে পারবো, একদম দিতে পারবো। কিন্তু বিক্রয় করার সময় এখানে বলছে বিক্রয় 900 কত একক 50। আমি ক্রয় করার সময় এখানে ক্রয় করে এত টাকা ওটা লিখে দিতে পারি, কিন্তু বিক্রয় করার সময় দেখো, কিন্তু বিক্রয় করার সময় কখন বিক্রয় করার সময় প্রশ্নে অ্যামাউন্ট যেটা দেওয়া থাকবে বিক্রি করার সময় আমি এখানে বিক্রয় বলে ওই অ্যামাউন্টটা বসাতে পারবো না। এখানে অ্যামাউন্টটা বসানোর আগে আমার গুদামের দিকে নজর রাখতে হবে। তাহলে এখানে আমি এখানে প্রথমে ছিল যে 1700, 1000 কত ছিল 700। আমি এখন এই জিনিসটা বোঝানোর জন্য আমি মনে করো এখানে একটা বসিয়ে দিচ্ছি, এখানে আছে 700 এখন এখানে কত আছে 700, ইস্যু হচ্ছে 950। আমার পদ্ধতি পদ্ধতি আগে কিনলে আগে বিক্রি করব, যেটা শেষে কিনছি ওটা আগে বিক্রি করব, হচ্ছে লাইফ প্রায় যেটা আগে কিনছি সেটা আগে বিক্রি করব। আগে কিনলে আগে বিক্রি করব ওটা ঠিক আছে। ওই পণ্যটা নিব কোথা থেকে? গুদাম থেকে। গুদামের নাম কি? উদ্দীপ্ত। এই উদ্দীপ্ততে আসবো, উদ্দীপ্ততে এসে এখানে আমার 700 একক 12 টাকা করে আছে। আমার এখানে বিক্রয় করছে কত একক? 950। তাহলে 950 যদি বলে আমি এখানে বিক্রয় বলে 950 লিখতে পারবো না। 950 লিখতে কি পারবো না? কেন পারবো না? আমার থেকে গুদামের দিকে দেখতে হবে। এই গুদামে আমার আছে কত একক? 700 একক। আমার কিন্তু এইটা প্রশ্নে 700 নয়, এটা আমরা ক্যালকুলেশনে 1700। আমি এটা বোঝানোর জন্য যদি আমার বিক্রয় যেটা বলে বিক্রয় অ্যামাউন্ট যা বলে এর থেকে যদি গুদামে পণ্য কম থাকে তখন কি রকম হবে ওটা বোঝানোর জন্য আমি এটা 700 বলছি, কিন্তু এটা 700 নয়। তার ইস্যু 950 একক, আমার গুদামে আছে 700 একক। আমি কি করব? ইস্যু বলে ইস্যুর করে লিখবো যে 700 একক কয় টাকা করে? 12 টাকা করে। তাহলে কত আসে? 7 বারে কত? 84। 8000 কত আসে হিসাব করে দেখো একটু। 8400 কি হিসাব করো? ওটা স্যার এটা আমার ওটা তাহলে দেখো আমি কি বলছি, এখানে 950 একক আছে, আমাকে ইস্যু করছে 900 কত একক 50 একক, কিন্তু আমার গুদামে আছে কত একক 700 একক। সেজন্য আমি এখানে 950 লিখতে পারবো না, 700 লিখছি। 12 টাকা করে এত টাকা। আর আমার আমার ছিল যে 750 বিক্রয়, আমি দিছি কত 700, আর দিনে কত ইস্যু 950 950। আমি ইস্যু করছি কত আর বাকি কত আছে 200। তাহলে 200 লোক দিব 200 ওকে না সবাইকে বলতেছি সেটা আমরা খালি 200 না 250 250 17 বলছো না ওকে বোঝানোর জন্য দিশা দিয়ে 700 টাকা করে। তাহলে দেখো 1700 আছে, এটা বোঝানোর জন্য মনে রাখো ওই আমেরিকা চলে গেছে এখন আবার আসছে। আমার টাইম চট্টগ্রাম ছিল না। তাহলে 250 একক কত একক 250 একক। তাহলে আমি এখানে যে 700 একক ছিল ওটা বিক্রি করে দিয়েছি, আরো 250 আমার ঘাটতি আছে সেটা এখান থেকে নিব। ওটার দর কত আছে 10 টাকা, এখানে 10 টাকা গুণ করলে যা আসে তা। তাহলে এখন বুঝতে পারছি কিনা? আবার আমি আরেকবার বলতেছি, আমাকে ইস্যু বলছে 950 একক, কিন্তু আমার গুদামে আছে যে কত একক 700 একক। তাহলে আরেকটা কথা বলছিলাম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এটা বেশি দামি কথা। বিক্রয় করার সময় আমি ক্রয় বলে এককের মানে ক্রয়ের অ্যামাউন্টটা বসাই দিতে পারবো, চোখ বন্ধ করে বসাই দিতে পারবো, কিন্তু বিক্রয় করার সময় বিক্রয় বলে এখানে আমি অ্যামাউন্ট বসাই দিতে পারবো না, কারণ আমার গুদামের পরিস্থিতি দেখতে হবে। অর্থাৎ এখানে আমাকে ইস্যু করেছে 950 একক, আমার গুদামে আছে কত একক 700 একক। কারণ গুদামে 700 একক আছে, ওটা দেখতে হচ্ছে যে এটা পদ্ধতি ফাইভ হতে যেটা আগে কিনছি ওটা আগে বিক্রি করব। তাহলে এইখানে গুদামে এসে 700 একক একটা আছে, 850 একক একটা আছে, দুইটা দাম। আগে আসলে আগে যাব, অর্থাৎ আগে যেটা বিক্রি করব আগে যেটা কিনবো ওটা আগে বিক্রি করব, মানে
ওই দরের জন্য আসলে ওই কথাগুলো কিসের জন্য আসে, দরের জন্য। তাহলে সেই জন্য আমার এখানে 950 আছে, আমি গুদাম থেকে কত দিয়েছি, 700 দিছি, দাম যা ছিল তা দিছি। আমাকে বলছে যে 950 একক, আমি দিছি যে 700 একক, আরো বাকি কত আছে 250, তো 250 দিব। এটা দাম নিচে যেটা আছে ওটা থেকে 10 টাকা করে গুণ করলে 400 টাকা। ক্লিয়ার? এবার আর একটা গুরুত্বপূর্ণ কথা, যেমন এখানে ক্রয় করার সময় ক্রয় 850 একক, একক প্রতি দর 10 টাকা। আমি একটু বলে দিই, ক্রয় 850 একক, একক প্রতি দর কয় টাকা, 10 টাকা। অর্থাৎ ক্রয় করার সময় এখানে দুইটা তথ্য ছিল, কত একক ক্রয় করতেছি, একক প্রতি দাম কত। ক্রয় করার সময় আমি কত একক কিনতেছি এবং একক একক দাম কত ওটা দেওয়া ছিল। আমি ক্রয় হিসাব বলে একক এটা এইটার নাম গড়, এগুলা অনেকে এটার নাম একক দর টাকা দেই পরিমাণ। আমি জাস্ট একক দেব না, গড় এটার নাম। প্রথমে লিখবো পরিমাণ, প্রথমে কি লিখবো, পরিমাণ। পরিমাণ লিখার পরে প্রশ্নে একক থাকলে এটার নাম কি দেবো, একক। কেজি থাকলে কি দেবো, কেজি। আর টন থাকলে টন দেবো, মন থাকলে মন দেবো। আমি এখানে জাস্ট লিখে আমি এখানে একক লিখছি, কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে কেজি, প্রশ্নে দেওয়া আছে টন, তখন এবার স্যারে এটার জন্য নাম্বার কাটবে। বুঝতে পারছি? এই ঘরটা লেখার সময় পরিমাণ দর, এখানে পরিমাণ একক হলে এককটা দেব, দর এটাও পরিমাণ, এখানে যেহেতু এই দুটোর গুণফল এখানে আসছে, এটা হচ্ছে কি টাকা। তাহলে কথা যেটা বলতে চাইছিলাম, আমার পণ্য ক্রয় করতেছি, তথ্য আছে দুটা, কত করে কিনতেছি, কয় টাকা করে কিনতেছি, ওটা। তাহলে আমি এখানে ক্রয় হিসাব বলে একক একটা একক করে দরটা দর করে গুণ করে বসাই দিছি। কিন্তু অনেক সময়, কিন্তু এখানে দেখো মাল ইস্যু করতেছি, ইস্যু কত একক, 300, এখানে কি 1300। এই যে 1300 যে একক আছে, এখানে কি একক প্রতি দর কত দেওয়া আছে, ক্রয়তে দেওয়া ছিল, কিন্তু ইস্যুতে কি নাই। তাহলে ওই দামটা আমি কোথায় পাবো, গুদামে। আমি আগে যাই, আগে যেটা আগে কিনছি ওটা আগে বিক্রি করবো, সেই অনুযায়ী এখানে আসার পরে আমি দরটা এখান থেকে পাবো। ওটা একটা, হ্যাঁ, এখানে বলছে যে ইস্যু 950 একক, 5 পদ্ধতি করতেছি। তাহলে 5 পদ্ধতি কিনলে আমি এখানে গুদামে আসবো, 700 একক ছিল 12 টাকা করে, তাহলে আমি 700 একক লিখছি 12 টাকা করে। তাহলে আমার 950 থেকে 700 বিক্রি করে দিছি, আরো দিতে হবে কত, 250। 250 এখান থেকে দিছি, দাম ছিল কয় টাকা, 10 টাকা, গুণ করে যা আসবে। তারপর যেটা বলতে চাইছিলাম ওটা কিন্তু বলা হয় নাই, আহ, আমি মাল পণ্য বিক্রি করতেছি, প্রশ্ন করছে যে মাল ইস্যু 1300 একক, ওখানে একটা দর অনেক সময় দেওয়া থাকে, ক্রয় করার সময় যেরকম একটা দর দেওয়া আছে একক প্রতি দর কয় টাকা, বিক্রি করার সময় একটা কি দেওয়া থাকে, দর দেওয়া থাকে। চুপ করা আছে কেন, রিপ্লাই দাও। বিক্রয় করার সময় একটা কি দেওয়া থাকে, দর দেওয়া থাকে। কিন্তু দর দেওয়া থাকলেও প্রশ্নে যে দরটা দেওয়া থাকবে, বিক্রয় করার সময় আমরা ওই দরটা ব্যবহার করব না। বুঝতে পারছি? ওই দরটা কেন ব্যবহার করব না বলো, কেন বলো? কারণ আমাদের বলছে 5 পদ্ধতিতে যেটা আগে কিনছি ওটা আগে বিক্রি করব, ওই অনুযায়ী যেটা আগে কিনছি ওটা আগে বিক্রি করার জন্য ওই রকম যদি করতে চাই, আমার এখান থেকে দামটা নিতে হবে। ওই গুদামে যে দরটা থাকবে দরটা নেব, প্রশ্নে দর দেওয়া থাকলে সেটা আমরা ব্যবহার করব না। কখন, পণ্য বিক্রি করার সময়। বাট পণ্য ক্রয় করার সময় যে দরটা দেওয়া থাকবে ওটা আমরা ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে দেখো এটা কিন্তু আগে কত ছিল, 1700 ছিল। তাহলে আমরা আমাদের এখন প্রশ্ন অনুযায়ী 40 চলে যাই। তাহলে এখানে বলছে যে আমাকে মাল ইস্যু কত একক, 950। তাহলে ইস্যু 950 আমার কিন্তু গুদামে 950 এর চাইতে বেশি আছে, কি আছে, 950 এর চাইতে বেশি থাকলে আমি বসাবো। আমি না বসাতে বলছিলাম যে অনেক সময় এখানে 950 বলে কিন্তু এখানে অ্যামাউন্ট আরো কম থাকে, সেই জন্য। তাহলে 950 এখন কত টাকা করে, 12 টাকা করে, কত আসে দেখো তো, দেখো কত আসে দেখো, 950 12, তোমার লিখে দিন 11,000, 11,000। আচ্ছা তোমরা কিন্তু আমাকে ওই তথ্যটা দেওয়ার সময় ভুল দিবা না, ঠিক আছে, ভালো করে ক্যালকুলেশন করে দিবা। 950 টাকা এখানে ছিল
1700 একক 950 বিক্রি করছি, দর ছিল কত টাকা? 12 টাকা, আর টোটাল এত টাকা। এরপর আসি, আমার ছিল যে 1700 একক, কত একক? আমি বলছিলাম কথা বলিও না, পণ্য ক্রয় করলে কি করলে গুদামে পণ্য বাড়বে আর বিক্রি করলে কমবে। তাহলে আমার 1700 একক ছিল, বিক্রি করছি কত একক? রাফি এটা ভুল, ঠিক আছে? 1700 একক ছিল, বিক্রি করছি কত একক? 950 একক। তাহলে এই 1700 থেকে 950 যেগুলো বিক্রি করে দিচ্ছি এগুলো বাদ যাবে, আর কত থাকে? 750। 750 দাম হচ্ছে 12 টাকা করে, কত আছে? 9000। 9000। হ্যাঁ। 9000। এরপরে দেখো, আমি এই যে 1700 যেটা একক ছিল, যেটা আমার 1700 একক ছিল, 1700 একক থেকে আমি 950 একক বিক্রি করে দিয়েছি। সেই জন্য এই 1700 থেকে 950 বাদ দিয়ে আমার এই অ্যামাউন্টটা, কিন্তু নিচে যে এটা অ্যামাউন্ট, এটা আমি বিক্রি করে নেই, এটা আছে, এটা খুব বসতে হবে। 850 10 টাকা করে 8500। এটুকু বুঝা গেছে কিনা বলো? এর মধ্যে কার কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপরে দেখো, 1 তারিখ 4 তারিখ 10 তারিখ ক্রয় কত একক? 550। 550 কয় টাকা করে? 11 টাকা। কত আসে? কত আসে? ক্যালকুলেটর নাও। 6050। তাহলে এটা বিক্রয় যেহেতু হয় না, বিক্রি করে বসবে না, তাহলে এখানে এসে আমি ক্রয় করছি যে 550 একক 11 টাকা করে 6050। এখন গুদামের কাজ অর্থাৎ উদ্ভিদের কাজ, আমার আগে যে অ্যামাউন্ট গুলো ছিল সেগুলো আমি কি করতে হবে? নামাইতে হবে। আগে যেগুলো ছিল 750 একক 12 টাকা করে 9000, তারপর হচ্ছে 850 10 টাকা করে 8500। এখন আমি কিনছি যে 550 একক 11 টাকা করে 550 11 টাকা করে 6050। আচ্ছা, এতটুকু বুঝা গেছে কিনা বলো? এতটুকু বুঝা গেছে? তোমার মোবাইল আছে? এটা একটু আচ্ছা, ওখানে লাইভ থেকে দিতে হবে, না ছবি তুলে নিতে হবে। পরে টেস্ট করতে না পারি না। এতটুকু বুঝা গেছে? এরপরে দেখো, তাহলে আমার 1 তারিখ 4 তারিখ 10 তারিখ 16 তারিখ, এরপর কত তারিখ? 22 তারিখ। 22 তারিখ কি হচ্ছে? মালিক। এটা যদি বেশি নিচে হয়ে গেছে, আমি এখান থেকে শুরু করি। তাহলে 16 তারিখ শেষ, 22 তারিখ কি হচ্ছে? মাল ইস্যু। মাল ইস্যু, তাহলে এখানে লিখবো যে 22 তারিখ ইস্যু। তাহলে ইস্যুটা আরিয়ান বলো, ইস্যুটা এখানে কিভাবে আমি পুষ্টি দেব? মানে ইফে এখানে এখানে যাই ইস্যু করবার না। যে 1300 জায়গায় প্রথমে 750 বসাবেন, কারণ হচ্ছে সর্বোচ্চ 5 দিন 5 কার যেহেতু প্রথমে একটা বসাবেন 750। তাহলে আমরা জানি যে পাই হতে যে এখানে ইস্যু বলছে কত একক? 1300। ইস্যু 1300। তাহলে বলছে ক্রয় করার সময় আমি সরাসরি এখানে ক্রয় বলে ক্রয়ের টাকা বসা অ্যামাউন্ট বসাই দিতে পারবো, একক বসাই দিতে পারবো, কিন্তু বিক্রয় করার সময় আমি এখানে বিবরণে বিক্রয় লেখার পরে ইস্যুর পরে এককে করে আমি অ্যামাউন্ট বসাই দিতে পারবো না। আমার গুদামে দেখতে হবে এখানে ইস্যু করছে 1300 একক, কত একক? 1300। কিন্তু আমার গুদামে আছে 5 ফুট, এখানে তিনটা দামের পণ্য আছে। কয়টা দামের? তিনটা দামের। তিনটা দামের যেহেতু পণ্য আছে, 5 ফুটে যেটা আমি আগে কিনছি ওটা আগে বিক্রি করব। এটা 1 নম্বরে কিনছি, এটা 2 নম্বরে কিনছি, এটা 3 নম্বরে কিনছি। আমি 5 ফুটে আগে যেটা কিনছি সেটা আগে বিক্রি করব। তাহলে আগে কিনছি কত? 750। তাহলে আমি ইস্যু বনে
ইস্যু করে দিব যে 750 750 12 12 টাকা টাকা করে 9,000 9000। তাহলে দেখো আমাকে ইস্যু বলছে যে 1300, আমি দিছি 750, আরো বাকি কত আছে? 550। তাহলে 550 এখান থেকে দেব, এখান থেকে দেব যে 550 কয় টাকা করে? 10 টাকা করে কত আসে? 5500। 5500 আর 300 ক্লিয়ার? দেখো 310 1300 একক ছিল, তাহলে 1300 কে বিক্রয় আমার এখানে গুদামে আসার পরে 750 আছে, 850 আছে, 550 আছে। ফাইন টুতে যেটা আগে কিনছি সেটা আগে বিক্রি করব। তাহলে 750 যেটা ছিল ওটা বিক্রি করছি 12 টাকা করে। এত 750 দিছি, বলছিল যে 1300 দিছি তে 750, আরো বাকি আছে কত? 550। এর পরের স্টেপে কত আছে? 850, সেখান থেকে 550 দিছি 10 টাকা করে যা আসে তা। এখন এখানে আসার পরে আমার এই পণ্যটা বিক্রি হয়ে গেছে 750 12 টাকা বিক্রি হয়ে গেছে। এখানে 850 ছিল যে সেখান থেকে আমি বিক্রি করে দিছি কত? 500। আর কত আছে? আর 300 আছে। তাহলে এখানে 300 কয় টাকা করে? 10 টাকা করে কত আসে? 3000। তারপরে এটা 550 মিলে বিক্রি করে নেই, ওটা আছে। তাহলে 550 11 টাকা করে 4050। এই যে বুঝা গেছে? এরপরে দেখো, এরপরে কয় তারিখ? এদিকে 29 তারিখ। তাহলে 29 তারিখ জুলাই 29। তাহলে 29 তারিখে বলতেছে যে মাল ইস্যু 450, মাল ইস্যু কত? 450। তাহলে এটা রাফি বলতো মাল ইস্যু 29 তারিখ মাল ইস্যু 450 কিভাবে লিখবো? 400 মানে বলা তো বোঝাই বলো না, সুন্দর বোঝানো। তাহলে আমি প্রথমে বলবো বোঝানো দরকার, তুমি বলো কিভাবে লিখবো? দেখা যাচ্ছে একটু করে ঠিক আছে না? এত দুষ্টুমি করার সময় একটু না বলা যায়, একটু এখানে দেখা না গেলে এটা বলা যায় না যা করে। তাহলে দেখো কথা কম। এখানে মাল ইস্যু 450, মাল ইস্যু কত? 450। তাহলে আমার গুদামে পণ্য 300 আছে, আরটা কত আছে? 550 আছে। তাহলে আমাকে এখানে 29 তারিখে ইস্যু বলছে, ইস্যু বলছে 450। ইস্যু মানে কি? ইস্যু মানে হচ্ছে বিক্রয়। আমাকে ইস্যু বলছে 50। তাহলে আমি বলছিলাম ক্রয় করার সময় আমি ক্রয় হিসাব বলে সরাসরি ক্রয়ের এককের করে টাকা বসাই দিতে পারবো, কিন্তু ইস্যু যখন থাকবে, বিক্রয় যখন থাকবে, এখানে আমি বিবরণী বিক্রয় লিখলেও পরিমাণ একক করে আমি বসাই দিতে পারবো না। ওইখানে টাকা বসানোর আগে আমার গুদামের দিকে অর্থাৎ উদ্বৃত্তর দিকে খেয়াল রাখতে হবে। ওখানে কারণ এখানে অ্যামাউন্ট, এখানে যেমন এখন বলছে ইস্যু কত বলছে 450, কিন্তু আমার গুদামে আছে কত? 300। তাহলে সেজন্য আমরা গুদামের দিকে তাকাইতে হবে। এটা কয় তারিখ? 29 তারিখ। তাহলে ইস্যু ইস্যুর করে বসবে এখানে ইস্যু কত বলছে? 450, আমার আছে কত? 300। তাহলে আগে আমি 300 দেব। 300 ওটা কয় টাকা করে? 10 টাকা করে। 10 টাকা করে 3000। তাহলে দেখো আমাকে ইস্যু করেছিল যে 450, আমি ইস্যু করছি যে 300, আরো বাকি কত আছে? 150। তাহলে 150 আমরা নিচে কত এগুলা কিন্তু নিচে ছিল সেগুলো আমরা এখানে আনছি। তাহলে এখানে আরো কত একক আছে? এখানে আছে 550। 550 থেকে আমি 550 থেকে প্রথমে আমার ইস্যু ছিল যে 450 একক, 300 একক এখানে ছিল, ওই 300 একক আমি দিছি 10 টাকা করে 3000। আরো ঘাটতি আছে আমার কত? 150।
তো ওই 150 আমি এর নিচে যে পণ্যটা আছে ওখান থেকে দেবো। তাহলে 150 11 টাকা করে কত আসে? আচ্ছা 1650 কত আসে? 1650 1650। তাহলে কত? আমার এখানে 550 ইয়া ধরে এখানে তোমার আলাদা করো কত শুনুন। তাহলে এখানে যে 300 একক ছিল 300 একক 300 একক যেটা আছে সেটা আমি দিয়ে ফেলছি 10 টাকা করে। আর যে 550 একক ছিল ওখান থেকে আমাকে যেহেতু এখানে যোগ করে 450 একক বলছে 300 দিয়েছি আর এখানে 150 150 এর দাম কত টাকা করে? 11 টাকা করে। তো এই 550 থেকে আমি আমি এখানে যে উপরে 300 আছে ওটা বিক্রি করে ফেলছি। আর যে 550 আছে ওখান থেকে দিছি কত? 150। তো এখানে আর অবশিষ্ট কত আছে? 400 আছে। 400 আছে কত টাকা করে? 11 টাকা করে। তাহলে কত আসে? 4400 4400। এরপরে দেখো এরপরে তারিখ এরপরে 31 তারিখ 31 তারিখটা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশি মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে দেখো 31 তারিখ আমাকে 31 তারিখ প্রশ্ন বলছে যে সমাপনী মজুদ। এটা খুব বেশি মনোযোগ দিয়ে দেখতে হবে। আগে পুরো তুমি আর কি জিজ্ঞাসা তাহলে আমাকে 31 তারিখ সমাপনী মজুদ বলছে 300 একক 350 একক। কিন্তু আমার 29 তারিখ এটা শেষ করলে আমি আমার এখানে গুদামে দেখো গুদামে আমার সমাপনী মজুদ কত আছে? গুদামে আমার সমাপনী মজুদ আছে কত? 400। এখানে দেখো লাগে এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ কথা শুনো। সমাপনী মজুদ আমাকে প্রশ্নে বলছে যে সমাপনী মজুদ 350। আমি অঙ্ক করে সমাপনী মজুদ পাইছি কত? 400। আমি কম পাইছি না বেশি পাইছি? বেশি পাইছি। তাহলে আমাকে বলছে 350, আমি পাইছি 400। আমি বেশি পাইছি। আমাকে কি করতে হবে? ওরা এমন সমাপনী যেটা বলছে আমার ওটা দেখাইতে হবে। সেখানে আমার যদি কম থাকে কি থাকে ওটা কিনে বাড়াইতে হবে। অর্থাৎ এখানে বলছে যে 350, আমি যদি 400 পাই আমার 350টাই দেখাইতে হবে। 400 লিখতে পারবো না, কমাই দিতে হবে। কি করতে হবে? কমাই দিতে হবে। তাহলে কি করলে এখানে কোন কাজটা করলে পণ্য কমা যাবে? বিক্রয় করলে। অর্থাৎ এখানে 350 বলছে আমি পাইছি কত? 400। আমার কমাই দিতে হবে। এই তুমি এদিকে না এদিকে কি করো? ওটা কি করছো তুমি? এডিট করো না। ওই তোমাকে যেটা দিছে শেষ করতে হবে। শোনো 400 এখানে বলছে কত? 400। আমাদের প্রশ্নে বলছে 350। 350 একক প্রশ্নে বলছে আমি পাইছি কত? 400। তাহলে প্রশ্নে যেটা বলছে আমার উত্তরটা আনতে হবে। ওটা আনার জন্য আমি যদি বেশি পাই আমার কমাই দিতে হবে। কমাই দিলে বিক্রয় করে দিতে হবে। আর যদি আমি কম পাই এখানে বলেছে 450 কিন্তু আমি পাইছি যে মনে করো 300। 450 আমি পাইছি কত? 300। তখন এই 300 এটাকে 350 করার জন্য প্রয়োগ করতে হবে 150 করে করতে হবে। বুঝতে পারছি? আর বলতে হবে তুমি বুঝছো? সমাপনী মজুদ 350 একক বলছে, আমরা সমাপনী মজুদ পাইছি কত একক? 400 একক। তাহলে কমাই দিতে হবে। এবার আরেকটা কথা বলি 31 তারিখ আরেকটা কথা বলি, আমি পণ্য কমাই দিই বা বাড়াই দিই, আমি কম পাইলে বেশি পাই বেশি না, এখানে নামটা কি লিখবো? এখানে নামটা লিখতে হবে যে ঘাটতি। এখানে নাম
লিখতে হবে ঘাটতি প্রশ্ন করি বুঝতে পারছি তাহলে আমি কম পাই বা বেশি পাই এটার নাম কি লিখতে হবে ঘাটতি আমাদের সমাপনী বলছে যে 350 আমি পাইছি কত 400 তাহলে আমি পাইছি যে 400 আমাকে সমাপনী বলছে 350 তাহলে পার্থক্য কত 50 এই 50 এটার নাম দিতে হবে যে কি ঘাটতি আবার যদি এরকম হয় আমাদের সমাপনী বলছে যে 350 সমাপনী কত বলছে 350 আমি পাইছি মনে করো 300 কত পাইছি 300 তখন নাম লিখবো যে ঘাটতি অর্থাৎ আমি এটা বুঝতে চাচ্ছি যে আমাকে প্রশ্ন সমাপনীর মধ্যে যা বলবে আমি ওটার চাইতে বেশি পাই বা কম পাই নামটা বিবরণের নামটা কি লিখবো ঘাটতি লিখবো তাহলে আমার ওখানে 400 ইউনিট ছিল প্রশ্ন বলছে 350 আমার বেশি কত আছে বেশি হচ্ছে 50 স্যার কম 50 স্যার বিক্রয় করতে হবে আমার 400 এখন পাইছি কিন্তু আমাকে বিক্রয় করতে হবে কত টাকা করে কত আছে দেখো 550 এরপরে এদিকে দেখো এই যে 400 থেকে 50 টাকা কত 350 11 কত আছে দেখো 3850 তাহলে এটা বুঝছো কিনা তাহলে ওই নেক্সট আমাদের কথা শোনো বাড়ির জন্য যে কাজ বাড়ির জন্য যে কাজ A5 পদ্ধতি তোমাদের বইয়ে যতগুলো ভাই পদ্ধতি অঙ্ক আছে সব অঙ্কগুলো করে আনবা এটা হচ্ছে বাড়ির কাজ নেক্সট আমাদের হচ্ছে লাইফ কালকে আসলে লাইফটা এখন বাদ যুক্তটা করে দেব সময় নিয়ে